বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে বানভাসীরা। নোয়াখালীতে পানি বাড়ায় আশ্রয়কেন্দ্রে বেড়েছে বন্যার্তদের ভিড়। কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ঘরবাড়ি ছেড়ে অনেকে উঠেছেন আশ্রয়কেন্দ্রে। পানির নিচে তলিয়ে আছে ৬০,০০০ হেক্টর ফসলি জমি। সব উপজেলায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট আমরা তো এডি ফেলাই যাবো কি করে, এডির মায়া তো আমরা আছি। বৃষ্টির কারণে নতুন করে পানি বাড়ছে নোয়াখালীতে। অনেক কাঁচা বাড়ি ঘর বন্যার পানিতে ভেসে গেছে। সেই সঙ্গে বেড়েছে আশ্রয় কেন্দ্রে দুর্গতদের ভিড়। লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো ৫ উপজেলায় পানিবন্দী ৮ লাখ মানুষ। আমাদের এখানে পানি উঠে গেছে, আমরা কোনো কিছুতে দেখতেছি না, সেজন্য আমরা এখানে আশ্রয় নিচ্ছি। আমরা আশ্রয় যাইতেছি, আমাদের ঘরে দুয়ারে পানি উঠে গেছে, বাচ্চা নিয়ে থাকা যায় না, ঘরের ভিতরে খাট পর্যন্ত ডুবে গেছে, খাওয়া দাওয়া খান যায় না। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নামছে পানি, তবে এখনও পানিবন্দী হাওড় অঞ্চলের লাখো মানুষ। হবিগঞ্জের বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন অনেকেই। এখনও চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জের পানিবন্দী লাখো মানুষ। কখন আমরা কিছু পানি কমনে আমরা কিছু কিছু বাড়িঘর আইসা যাওয়া করতেছি। আশ্রয়কেন্দ্র আছে, মালিক আছে, এখান থেকে লোক ওইখানে নিতেছে, ওইখানে আরো লোক উঠতেছে, দোনো জায়গায় প্রচুর পরিমাণ লোক আমাদের পানিবন্দী। চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়ায় বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে দুর্গত এলাকার বাসিন্দারা। মিরসরাইয়ে পানি না নামায় ভোগান্তিতে ৩ ইউনিয়নের ৬,০০০ মানুষ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লার গোমতী ছাড়া অধিকাংশ নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে। আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। এদিকে ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়াকে স্বাভাবিক প্রক্রিয়া বলছে বিশেষজ্ঞরা। দেশের পূর্বাঞ্চলের বন্যাক্রান্ত জেলার সব নদীর পানি সমতলে হ্রাস পেয়েছে। গত ৭২ ঘন্টায় ১৩টি পয়েন্টের মধ্যে ১২টিতে পানি রয়েছে বিপদসীমার নিচে। একমাত্র গুমতিতে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। বুধবারের মধ্যে তা নেমে যাবার আশা বন্যা পূর্বাভাস কেন্দ্রের। পূর্বাঞ্চলীয় যে জেলাগুলো বন্যা আক্রান্ত ছিল সেগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। নদীর পানি হ্রাস পাচ্ছে এবং অনেক পয়েন্টই পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং একই সাথে প্রধান নদী অববাহিকাতেও পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী কয়েকদিনে উল্লেখযোগ্য বৃদ্ধির তেমন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। স্থিতিশীল আছে ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা, সুরমা, কুশিয়ারা নদীর পানি। ফারাক্কা ব্যারেজ খোলা থাকলেও উজান ও ভাটিতে নদ নদীর পানি স্থিতিশীল আছে। আপাতত বড় বন্যার শঙ্কা নেই। ভারতের ফারাক্কা ব্যারেজ পয়েন্টের ভাটিতে এবং একই সাথে ফারাক্কা ব্যারেজ পয়েন্টের উজানে নদ নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং এর ফলে আগামী ৪ থেকে ৫ দিন আমাদের দেশের অভ্যন্তরে গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে তা বন্যা পরিস্থিতির অবনতি ঘটাবে না। বন্যাতে বাংলাদেশের যে আভ্যন্তরীণ বৃষ্টিপাত, সেই আভ্যন্তরীণ বৃষ্টিপাতের কন্ট্রিবিউশন কিন্তু খুবই নগণ্য। বলা হয়ে থাকে ৮ থেকে ১০% বৃষ্টিপাত হচ্ছে বন্যাতে বাংলাদেশের বৃষ্টিপাতের কন্ট্রিবিউশন। আর এছাড়া আমরা যেরকম বৃষ্টিপাত আশা করছি আগামীতে, তাতে দেখা যাচ্ছে যে আসলে এটা খুব বেশি ইম্প্যাক্ট পড়ার মতো নয়। এদিকে সমুদ্র এলাকায় ৩ নং সতর্কতা সংকেত তুলে নিয়েছে আবহাওয়া অফিস। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যায় এ পর্যন্ত ৮ জেলায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ১০, নোয়াখালীতে ৫, চট্টগ্রামে ৫, কক্সবাজারে ৩, ফেনীতে ১, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়া ১ এবং লক্ষ্মীপুরে ১ জন মারা গেছেন। এছাড়া হবিগঞ্জে নিখোঁজ রয়েছেন ২ জন। দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। সরকার সবাইকে সমন্বিত করে বন্যা ত্রাণের কাজ করছে। যে স্থান থেকে পানি নেমে যাচ্ছে সেই সমস্ত জায়গায় যাতে ত্রাণ পরিবহনের ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে যেখানে আরো দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে।
ভারত নিজেদের স্বার্থেই বাংলাদেশকে ভাসাচ্ছে, ডোবাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফিজ বলেন, ভারত বন্ধুত্ব চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। মেজর হাফিজ বলেন, শুধু ছাত্র নয়, পুরো দেশবাসী অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। ছাত্রদেরকে অবশ্যই সাধুবাদ দেই, ত্যাগের বিনিময়ে এরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু সারা দেশবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। ভারত সরকার অনুরোধ করব, দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বন্যার্তদের সহায়তায় বিএনপির ত্রাণ কমিটি। এতে স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, উত্তর পূর্বাঞ্চলের বন্যা যতটা প্রাকৃতিক তার চেয়ে বেশি মানবসৃষ্ট। ভারত কোনোভাবেই দায় এড়াতে পারে না। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট। এটা তো জোয়ারের পানি না বা ভাটার পানি না, এটা হচ্ছে হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে, সেজন্যই পানি এসছে। ভারতের সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার কথাও জানান জাহিদ হোসেন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীসহ বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বাড়ছে বিভিন্ন পানিবাহিত রোগ। পরিস্থিতি সামাল দিতে ত্রাণ সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন অনেকে। পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কাজে যোগ দিয়েছে বিমান বাহিনীর একাধিক হেলিকপ্টার। পাখির চোখে দেখা, যেদিকেই তাকানো যায় সেদিকেই অথই পানি। কেবল ফেনীতেই পানিবন্দী 8 লাখেরও বেশি মানুষ। ঝড়ো আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাতে গেল কয়েকদিন ফেনীসহ বেশ কিছু জায়গায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা ব্যাহত হয়। মঙ্গলবার আবহাওয়া ভালো থাকায় পুরো দমে চলে সেবা। ছাগলনাইয়ায় করা হয় বিমান বাহিনীর অস্থায়ী ক্যাম্প। ত্রাণ আসার খবরে সেখানে ভিড় করেন আশপাশের হাজারো মানুষ। আমাদের আগে হানিয়ে ডুবাই কেঁচুরা কেন হইলা ডুবাইছে, তারপরে কিন্তু হানি কমছে, এখানে এবারে রান্না বান্না কাজ করতেছি। গ্রামে 25 মাথায় পানি উঠতো, কিন্তু এত বছর পরে আমাদের পুরো মাথায় পানি উঠছে, একবারে কোমর পর্যন্ত পানি উঠে গেছে। হেলিকপ্টার থেকে ত্রাণ সরবরাহে স্বেচ্ছাসেবীদের সাথে যোগ দেন স্থানীয়রাও। আশ্রয় কেন্দ্রে খাবার সরবরাহের পাশাপাশি দেয়া হচ্ছে চিকিৎসা। আমরা আজকে 7 দিন এখানে পানির জন্য আটকা পড়ছি। আমাদের ওইখানে একতলা ছুঁয়ে গেছে পানি। আমার যে বয়স, আমার এই বয়সে আমি পানি এরকম বৃষ্টি দেখি নাই। উদ্ধারকারীরা বলছেন, পানি কমতে শুরু করলেও দুর্গম এলাকায় পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। 12টি হেলিকপ্টারের পাশাপাশি জলযানেও চলছে বিমান বাহিনীর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। এমনও কিছু পরিবার আছে যারা 3-4 দিনে কোনো রকমের খাবার পায়নি। তাদের জন্য সবচেয়ে বেশি যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে খাবার। এই খাবারগুলো আমরা এয়ারলিফটের মাধ্যমে কন্টিনিউয়াসলি পাঠাচ্ছি। এই এয়ারলিফটের জন্য আমাদের হেলিকপ্টার এবং পরিবহন বিমান দুইটাই এর জন্য পুরোপুরিভাবে নিয়োজিত রয়েছে। এসব এলাকায় এখনও স্বাভাবিক হয়নি মোবাইল নেটওয়ার্ক। বন্যার্তদের যে কোনো প্রয়োজনে স্থানীয় সেবা ক্যাম্পে যোগাযোগের পরামর্শ উদ্ধারকারীদের। প্রতিনিয়ত এসব এলাকায় সেনাবাহিনী ও বিমান বাহিনীর একাধিক হেলিকপ্টার উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। আবহাওয়া ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এখানকার বন্যার্ত যারা আছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সেবার আওতায় আনার পরিকল্পনা তাদের। নাহিদ কামাল, ছাগলনাইয়া, ফেনী। রাজধানীর আদাবর থানার রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। 5 দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক তাকে আরও 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এদিকে রাজধানীর নিউ মার্কেট থানার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় জাসদের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। সোমবার উত্তরা থেকে গ্রেফতারের পর ইনুকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। পুলিশের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহতের ঘটনায় আরাফাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে জয় পান আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। মোহাম্মদ আরাফাত দীর্ঘদিন আওয়ামী লীগের পরামর্শক হিসেবে কাজ করেছেন। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে ছিলেন তিনি। ঢাকার ফরাসি দূতাবাসে তিনি আশ্রয় নিয়েছেন বলে গুঞ্জন উঠলেও দূতাবাস তা নাকচ করে। বন্যা কবলিতদের জন্য এখন খাবার ও টাকা সহায়তা চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কারণ এরই মধ্যে ত্রাণ সামগ্রীতে ভরে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শারীরিক শিক্ষা কেন্দ্র। 6 দিনে গণত্রাণ কর্মসূচিতে মিলেছে ব্যাপক সাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্যাকেজিংয়ে ব্যস্ত শিক্ষার্থীরা। কয়েকদিন ধরে দিন রাত পরিশ্রম করছে তারা। রিক্সাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ আমাদের এখানে আসতেছে, বাচ্চারা পর্যন্ত আইসে তাদের ব্যাংক জমানো টাকা আমাদের কাছে দিয়ে যাচ্ছে। অনেক কমফোর্টেবল ফিল করছি, সবাই আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় করছে মানুষ। টিএসসিতে সংগ্রহ করা হচ্ছে টাকা ও ওষুধ, বোতলজাত পানি, স্যালাইন, মুড়ি, চিড়া, বিস্কুট, খেজুর সহ শুকনো খাবার রাখা হচ্ছে শারীরিক শিক্ষা কেন্দ্রে। মানুষটি এত উৎফুল্ল দিতেছে, এটা খুব ভালো লাগতেছে। শুধু মনে হচ্ছে কিছু যদি একটু করতে পারতাম, এই লাইনেও দাঁড়াতে পারি। গণত্রাণ কার্যক্রমের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিবেশী দেশ ইচ্ছেমতো পানি ছাড়লে কূটনীতিতে প্রভাব পড়বে। তাদেরকে এটুকু অনুরোধ করতে চাই, পানি নেমে যাওয়ার পরে যেই চ্যালেঞ্জটা আসছে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যার বাড়ি ভেসে গিয়েছে, যার ফসলি জমি ভেসে গিয়েছে, ফসল ভেসে গিয়েছে, গবাদি পশু ভেসে গিয়েছে, ওই মানুষটাকে মিনিমাম একটু স্বাবলম্বী করতে বা একটা ঘরে আশ্রয় দিতেও কয়েক লক্ষ টাকার প্রয়োজন। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে গণত্রাণ কার্যক্রম। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই বলে আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আওয়ামী লীগ নিষিদ্ধের রিটে দল হিসেবে বিবাদী করা হয়নি, তাই এই রিট চলতে পারে না বলে জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রিটের শুনানির জন্য 1 সেপ্টেম্বর দিন ঠিক করেছে আদালত। বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার চায় না কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হোক। এর আগে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে 19 আগস্ট রিট করে মানবাধিকার সংগঠন সারডা সোসাইটি। পার্বত্য জেলায় সেনা মোতায়েন ও নিপীড়নমূলক শাসন চালিয়ে দেশে গণতন্ত্র কায়েম সম্ভব নয় বলে মন্তব্য করেছেন UPDF এর সংগঠক মাইকেল চাকমা। অন্তর্বর্তী সরকারের প্রতি দলের সমর্থন ব্যক্ত করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে প্রকৃত ও অর্থবহ কোনো সংস্কার হতে পারে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাইকেল চাকমা। UPDF নেতা আনন্দ প্রকাশ চাকমা সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর মুক্তির দাবি এবং পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলন করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। UPDF এর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন সংগঠক মাইকেল চাকমা। দলের 29 জন নেতাকর্মী এখনও বিভিন্ন কারাগারে বন্দী থাকায় হতাশা জানিয়ে তাদের অবিলম্বে মুক্তি দাবি করা হয় সংবাদ সম্মেলনে। দুঃখের সাথে বলতে হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনও স্বাধীনতার সেই স্বাদ পায়নি। পাহাড়ে এখনও পরিবর্তনের হাওয়া পৌঁছেনি। সমতলে অন্যায়ভাবে আটক রাজবন্দীরা মুক্তি পেতে শুরু করলেও পার্বত্য চট্টগ্রামে বন্দী UPDF ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এখনও ছেড়ে দেওয়া হয়নি। পার্বত্য অঞ্চলের বিদ্যমান পরিস্থিতি দেশে সংস্কার আনা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তরায় বলে দাবি করেন UPDF নেতা। পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে দেশে প্রকৃত ও অর্থবহ সংস্কার হতে পারে না। পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বা নিপীড়নমূলক অবস্থা জারি রেখে দেশের অন্যান্য অঞ্চলে গণতন্ত্র কায়েম হওয়া অসম্ভব। পার্বত্য চট্টগ্রামের জনগণকে মুক্তি না দিয়ে সমতলের জনগণও প্রকৃত মুক্তি পেতে পারে না। পার্বত্য শান্তি চুক্তিকে অপূর্ণাঙ্গ চুক্তি অভিহিত করে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে 3 পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ পুনর্গঠন, মুখোশ বাহিনী ও মগ পার্টি ভেঙে দেওয়া সহ
8 দফা দাবি জানায় ইউপিডিএফ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জোর করে রাজস্ব আদায় নয়, বন্ধ করতে হবে কর ফাঁকি। এনবিআরকে কড়া নির্দেশনা অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা বলেন, বন্দরে পণ্য খালাসে দেরি করা যাবে না। এনবিআরের জন্য ব্যবসায় যেন বাধা তৈরি না হয় সে ব্যাপারে সতর্ক করেন সালেউদ্দিন। কর বিভাগের সংস্কারে মার্কিন ট্রেজারি বিভাগের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। এনবিআরের সংস্কারে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। রেভিনিউর যারা সৈনিক তারা আসলে অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী, তারা জানে কিভাবে কাজ করতে হয়। আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব, আর লিকেজ যেন না হয়। স্যারও আজকে যেটা ইনস্ট্রাকশন দিলেন, সরকারের দিক থেকে কোনো রকম বাধার সৃষ্টি না, বরং কিছু বাধা থাকলে বাধাটা সরিয়ে দেওয়া। জোর করে যে ট্যাক্স দেয় তাকে জোর করে নেওয়ার, যে দেয় না তাকে ছেড়ে দাও, ওইগুলো এখন হবে না। নিম্নমানের কাগজে পাঠ্য বই দেওয়ায় জড়িত এনসিটিভির কর্মকর্তাদের শাস্তির দাবিতে স্মারকলিপি দিয়েছে মুদ্রণ মালিকদের একটি অংশ। দুপুরে মতিঝিলে এনসিটিভির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় মুদ্রণ ব্যবসায়ীরা জানান, যেসব প্রতিষ্ঠান নিম্নমানের কাগজে বই সরবরাহ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইউনিসেফ নির্দেশিত মানসম্পন্ন পরিদর্শন প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ারও দাবি তাদের। এই ছিল সংবাদ সন্ধ্যায়। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।